recording. বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা 4.2 এর পরের টপিকস শক্তি সম্পর্কে জানব। শক্তি বা এনার্জি সম্পর্কে এখন আমরা জানব। শক্তি ছাড়া কোনো কিছু চলতে বা কাজ করতে পারে না। আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রতিদিন আমরা যে কাজ করি তা নির্ভর করে আমাদের কতটুকু শক্তি আছে তার উপরে। আমরা যে খাবার খাই তা থেকে এ শক্তি পাই। উদ্ভিদের বৃদ্ধির জন্য শক্তি লাগে। কোনো যন্ত্রের কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। কোনো যন্ত্র বিদ্যুৎ ব্যবহার করে, আবার কোনোটা জ্বালানি পুড়িয়ে শক্তি পায়। জ্বালানির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। শক্তি বলতে আমরা কি বুঝি? শক্তি বলতে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বুঝে থাকি। যে বস্তু কাজ করতে সমর্থ তার মধ্যেই শক্তি থাকে। যে বস্তু কাজ করতে সমর্থ না তার মধ্যে কোনো শক্তি থাকে না। আমরা যখন বলি কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে, তখন আমরা বুঝি বস্তুটি অন্য কিছুর ওপর বল প্রয়োগ করতে পারে এবং তার ওপর কাজ সম্পাদন করতে পারে। আবার আমরা যখন কোনো বস্তুর ওপর কাজ করে থাকি, তখন আমরা তার ওপর কাজের সমপরিমাণ শক্তি যোগ করে থাকি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাহলে আমরা শক্তিটাকে পরিমাপ করি কাজ করার সামর্থ্য দ্বারা। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি এবং কাজের পরিমাণ অভিন্ন। অতএব আমরা বলতে পারি যে কৃত কাজ সমান সমান ব্যয়িত শক্তি। তার মানে আমরা যে পরিমাণ শক্তি ব্যয় করব ঠিক সেই পরিমাণ কাজ পাবো। তো আমরা বলতে পারি কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। শক্তির কোনো দিক নাই, কাজেই শক্তি স্কেলার রাশি। শক্তির কোনো দিক নেই, তাই শক্তি স্কেলার রাশি। শক্তির একক এবং কাজের একক একই, এবং তা হলো জুল। যেহেতু আমরা শিখলাম যে কৃত কাজ সমান সমান ব্যয়িত শক্তি, তার মানে শক্তি এবং কাজের পরিমাণ সমান। এজন্য আমরা শক্তির একক এবং কাজের একক একই মনে করতে পারি। যেহেতু আমরা জানি শক্তির একক জুল, এজন্য কাজের এককও হবে জুল। শক্তির বিভিন্ন রূপ আছে। বিভিন্ন প্রকার কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের শক্তির প্রয়োজন হয়। যেমন পানি গরম করতে হলে তাপ শক্তির প্রয়োজন হয়। একটি বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা আলোক শক্তি পাই। আমরা যে সঙ্গীত শুনি তার মধ্যে শব্দ শক্তি নিহিত আছে। কোনো বস্তুকে আমাদের সরাতে বা উপরে ওঠাতে বেশি শক্তির প্রয়োজন হয়। কোনো বৈদ্যুতিক যন্ত্রকে চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পাই। এক টুকরা কাগজ বায়ু শক্তির কারণে উড়ে যায়। যখন নিউক্লিয়াস সমূহ জোড়া লাগে বা ভাঙে, তখন নিউক্লিয় শক্তি নির্গত হয়। শক্তি আছে বলে জগৎ গতিশীল। শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। আলো শক্তি আছে বলে আমরা দেখতে পাই। শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পাই। যান্ত্রিক শক্তির বদৌলতে আমরা চলাফেরা করতে পারি। বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা ঘুরছে, কলকারখানা চলছে।
এই মহাবিশ্বের শক্তি নানা রূপে বিরাজ করছে। মোটামুটি ভাবে আমরা শক্তির নিম্নোক্ত রূপগুলো পর্যবেক্ষণ করি: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলে যান্ত্রিক শক্তি। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। তো এটা আমরা হাইলাইট করে রাখতে পারি যে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলে যান্ত্রিক শক্তি। এটা আমরা মুখস্থ রাখবো। এটা ক নম্বর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ক নম্বর 1 মার্কের জন্য এটা পরীক্ষাতে আসে। এই অনুচ্ছেদে আমরা যান্ত্রিক শক্তির দুইটা ভাগ, গতির কারণে যে শক্তি তাকে আমরা বলবো গতিশক্তি এবং অবস্থানের কারণে যে শক্তি তা বিভব শক্তি, এগুলো নিয়ে আলোচনা করব। তো গতিশক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই অনেক সময় ক্রিকেট বল স্ট্যাম্পকে আঘাত করে তাকে উড়িয়ে নিয়ে যায়। কোনো কাঁচের দালানায় শক্ত কিছু আঘাত করলে কাঁচ ভেঙে যায়। ঢিল ছুঁড়ে আম বা বড়ই পাড়া যায়। এই উদাহরণগুলো থেকে দেখা যায় যে গতিশীল বস্তুর মধ্যে শক্তি থাকে। কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার মধ্যে একটা শক্তি থাকে, যে শক্তির দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা যায়। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এটাও ক নম্বর প্রশ্নে আসে, 1 মার্কের প্রশ্নে। এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এটাও 1 মার্কের প্রশ্নে এটা আসে। এখন তো একটি কাজ দেখো, তোমার সামনের টেবিলের বা ডেস্কের ওপর একটি কলম রাখো। কলমের সামনে একটি হালকা বস্তু রাখো। কলমটিকে ওই বস্তুর দিকে হাত দিয়ে টোকা দাও। তাহলে কি ঘটবে? বস্তুটি জায়গা থেকে সরে গেল কেন? টোকার ফলে কলমটা গতিশীল হলো। এতে তার মধ্যে কাজ করার সামর্থ্য তথা গতিশক্তি জন্মালো, সেজন্য বস্তুটিকে সরাতে পারলো। কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থই হচ্ছে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করা। আর এজন্য বল প্রয়োগ করতে হবে। কারণ কোনো বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করতে হলে আমাদেরকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কারণ বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করতে গেলে আমাদেরকে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ ছাড়া কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করা সম্ভব নয়। ফলে বস্তুর উপর কাজ করা হবে। এতে বস্তুটি কাজ করার সামর্থ্য লাভ করবে এবং এই কাজ বস্তুতে গতিশক্তি হিসাবে জমা থাকবে। সে কারণে সকল সচল বস্তুই গতিশক্তির অধিকারী। বস্তু স্থিতিতে আসার পূর্বে এই পরিমাণ কাজ সম্পন্ন করতে পারবে। ধরা যাক m ভরের একটি স্থির বস্তুর উপরে F বল প্রয়োগ করায় বস্তুটি v বেগ প্রাপ্ত হলো। ধরা যাক এ সময় বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে। বস্তুটিকে এই বেগ দিতে কৃত কাজই বস্তুর গতিশক্তি। ধরি যে m ভরের এই বস্তুটার উপরে আমরা F বল প্রয়োগ করলাম, যার ফলে m ভরের এই বস্তুটির s দূরত্ব অতিক্রম করে এখানে অবস্থান করলো। m ভরের বস্তুটা s দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে অবস্থান করলো। তো এখানে কৃত কাজটা আমরা কিভাবে বের করব? গতিশক্তি আমরা জানি শক্তি সমান সমান ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ।
তো এখানে আমরা লিখতে পারি গতিশক্তি সমান সমান কৃত কাজ। গতিশক্তি সমান সমান কৃত কাজ। তো আমরা জানি কাজ ডাব্লিউ সমান সমান কি? কৃত কাজ ডাব্লিউ সমান সমান আমরা শিখেছি কাজ বের করার সূত্র, কাজ ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। এফ ইন্টু এস, কাজ ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, যেখানে এফটা হচ্ছে আমাদের বল এবং এসটা হচ্ছে আমাদের সরণ। তো আমরা লিখতে পারি কি, তো কাজ সমান সমান বল গুণন সরণ। তো বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এফ ইন্টু এস। এখন গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি বা ই কে দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখতে পারি ই কে সমান সমান, এখন এফ সমান সমান, এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এই এফ সমান সমান, আমরা জানি এফ সমান সমান এম এ, যেহেতু বল এই যে এফ সমান সমান এম এ, এই সূত্রটা আমরা আগে শিখেছি। যেহেতু বল এফ সমান সমান এম এ, ভর গুণন ত্বরণ, তো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম এ, আর এর সাথে ইন্টু এস, এস। তো ই কে সমান সমান আমরা লিখতে পারি এম এ এস। কিন্তু আমরা একটি সূত্র জানি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা গতির সমীকরণ থেকে শিখেছি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো যেহেতু এখানে আদিবেগ 0, আদিবেগ ইউ এর মান 0, তো এখানে ইউ এর জায়গাতে আমরা যদি 0 বসাই, তাহলে এখানে আলটিমেটলি থাকছে ভি স্কোয়ার ইজ ইকাল টু 2as। এখানে ইউ এর জায়গাতে যদি আমরা 0 বসাই, তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু, ইউ এর জায়গাতে যদি আমি 0 বসাই, 0 উপর স্কোয়ার করলে 0 হয়, তাহলে এই অংশটুকের ভ্যালু আসবে 0। তো এটুককে আমরা এই অংশটুককে আমরা বাদ দিতে পারি, তাহলে থাকছে হচ্ছে 2as। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু 2as। তো এবার আমরা তাহলে আমরা as সমান সমান কি লিখতে পারি? তাহলে আমরা as সমান সমান লিখতে পারি, as সমান সমান আমরা লিখতে পারি যে এই যে ভি স্কোয়ার আর এই 2 গুণ অবস্থায় আছে এই পাশে, ওই পার গেলে ভাগ অবস্থায়, ডিভাইডেড বাই 2। তো আমরা as সমান সমান লিখতে পারি, আমরা হচ্ছে as সমান সমান লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এই যে as সমান সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা এখানে ই কে সমান সমান এই যে as এর জায়গাতে আমরা যদি ভি স্কোয়ার ডিভাইড বাই 2 বসাই, তাহলে আমরা পাই, দেখো এখানে আমরা কি পাই, আমাদের আমাদের সমীকরণটা ছিল ই কে সমান সমান ই কে সমান সমান এম এ এস, এম এ এম এ এস, এটা ছিল আমাদের। তো এখানে দেখো এম এম লিখলাম আমি। এখন এস সমান সমান কি, আমরা পেয়েছি যে এস সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এস এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এখানে দেখো টোটা ভাগ অবস্থায় আছে, তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, এই উপরে কিছু না মানে 1 আছে, তো আমরা এটাকে চাইলে 1 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। নিচে যে ভাগ অবস্থায় 2 আছে, এটাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। আর থাকলো কি, এখানে এম থাকলো আর ভি স্কোয়ার থাকলো, ভি স্কোয়ার। তো অতএব আমরা ই কে সমান সমান লিখতে পারি, আলটিমেটলি ই কে সমান সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এজন্য আমরা এই যে ই কে সমান সমান লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, যেখানে হাফ এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর বেগ, এবং তারপর স্কোয়ার আছে, এজন্য আমরা বেগের পরে স্কোয়ার দেব। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি,
এটা হচ্ছে আমাদের সূত্র, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো, কারণ এই সূত্রের অনেক অঙ্ক আমাদেরকে করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি সমান সমান হাফ ইন্টু ভর গুণন বেগ স্কোয়ার। গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভর যত বেশি হয় তার গতিশক্তিও তত বেশি হয়। দেখো, এখানে বস্তুর ভর যদি আমি বৃদ্ধি করি, তাহলে আলটিমেটলি গতিশক্তির মান বৃদ্ধি পাবে। একই বেগে তোমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলে ক্রিকেট বল কর্তৃক আঘাত বেশি হবে, কারণ ক্রিকেট বলের ভর বেশি, এজন্য আঘাত বেশি হবে। আবার আবার দেখো, গতিশক্তি বস্তুর বেগের উপরও নির্ভর করে। বস্তুর বেগের উপরও নির্ভর করে। বস্তুর বেগ বেশি হলে গতিশক্তির পরিমাণও বেশি হবে। একটি ট্রাক কম বেগে কোনো দেওয়ালকে আঘাত করলে যে ক্ষতি হবে, তার চেয়ে বেশি বেগে আঘাত করলে ওই ক্ষতি আরো বেশি হবে। তো আমরা বলতে পারি যে গতিশক্তি বেগের উপরও নির্ভর করে। বেগ বেশি হলে গতিশক্তি বেশি হবে, বেগ কম হলে গতিশক্তিও কম হবে। তো আমরা এখান থেকে শিখতে পারলাম যে গতিশক্তি বস্তুর ভর এবং বস্তুর বেগ দুইটা বিষয়ের উপরই নির্ভর করে। তো আমরা এখন গতিশক্তি রিলেটেড একটি অঙ্ক করব, যে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? এখানে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে, এটা আমরা আগে উঠিয়ে নেব। এখানে দেখো, এই যে 70 কেজি ভরের, তার মানে এখানে বস্তুর ভর এম এর মান দেওয়া আছে 70 কেজি। একজন দৌড়বিদের গতিশক্তি এত জুল, যেহেতু জুল দেওয়া আছে, তার মানে আমরা জানি এটা হচ্ছে গতিশক্তির মান দেওয়া আছে, গতিশক্তি এত জুল, তার মানে এটা হচ্ছে ইকে এর মান দেওয়া আছে। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি এত হলে তার বেগ কত? আমাদেরকে বেগ ভি এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে গতিশক্তি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমাদেরকে কিন্তু বেগের মান বের করতে বলছে, তাহলে ভি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? এই যে টুটা ওই পাশে গেলে ভাগ গুণ অবস্থায়, টু এর সাথে ইকে গুণ করলে টু ইকে, আর এমটা ওই পাশে গেলে ভাগ অবস্থায় ডিভাইডেড বাই এম। তো আমরা যখন ভি এর মান বের করব, তখন অবশ্যই স্কোয়ার থাকার কারণে আমাদেরকে রুট ওভার দিতে হবে। তাহলে রুট ওভার টু ইকে ডিভাইডেড বাই এম। 2 ইন্টু ইকে এর মান হচ্ছে 1715 জুল ডিভাইডেড বাই এম এর মান 70 কেজি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার মান আসছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটার বেগ, তাহলে দৌড়বিদের বেগ হবে 7 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি সূত্রটা মুখস্থ রাখতে পারি, গতিশক্তি নির্ণয়ের সূত্র ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এই সূত্রটা যদি মুখস্থ করতে পারি, তাহলে এই রিলেটেড গতিশক্তি সম্পর্কিত সকল অঙ্কের সমাধান করতে পারবো।